ওই ক্ষেতটা দেখতে পাবেন, ওইখানে ভেজালের জন্য তরমুজটা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, সুন্দরবন ভ্রমণের প্রথম পর্বে আমরা এখন অবস্থান করছি দাকব থানায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখুন দর্শক, দক্ষিণ খুলনার এই সুন্দরবনের কোল ঘেঁষে দাকব থানার ফসলি জমিতে যত দূর আপনার চোখ যাবে শুধু দেখবেন তরমুজ আর তরমুজ। সুন্দরবন ভ্রমণের প্রথম পর্বের আমাদের এই ভিডিওটি হতে চলেছে দর্শনীয় এবং সাথে সাথে সচেতনতামূলক, তাই অতি অবশ্যই আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সুন্দরবন ভ্রমণের জন্য আমরা ঢাকা থেকে প্রথমে চলে আসলাম দিগরাজে। এই দিগরাজের অবস্থান হচ্ছে মোংলা থেকে 6 কিলোমিটার আগে। এখান থেকে সরাসরি পশুর নদী পার হয়ে আমরা চলে আসলাম দাকব থানার ভিতরে। আপনাদের অবগতির জন্য বলে রাখি, এই দাকব থানা হচ্ছে তরমুজের জন্য বিখ্যাত। আর এই দাকব থানার অবস্থান হচ্ছে সুন্দরবনের একেবারে কোল ঘেঁষে। এইখানে আসার পর সত্যি কথা বলতে এই তরমুজ ক্ষেতগুলো দেখার পর আমার মন আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠছে। এখানের প্রাকৃতিক পরিবেশটা আসলেই অনেক সুন্দর। চলুন ওই দূরের কৃষক ভাইটির সাথে একটু কথা বলা যাক। তো ভাই, আপনার সাথে একটু কথা বলা যাবে? জি ভাইয়া, বলেন। বলছি, এবছর আপনাদের এই যে দাকব থানা, এখানে তরমুজের কি অবস্থা? জি ভাইয়া, তরমুজের উৎপাদন এবছর খুবই ভালো বলা যাবে না, কারণ এবছর একটা নতুন স্ট্রোকের যে একটা রোগ আছে ওইটা খুবই আক্রমণ করেছে। আর ফলের সাইজটাও তেমন বড় না, তবে যা আছে আশানুরূপ ভালোই আছে। দেখেন কত বড় মাঠ, অথচ কোনো ফড়ে নেই, প্লাস আমার তো খেতে এখন এই মরার মুখে একদম। হ্যাঁ, খুবই খারাপ অবস্থা। তা তো দেখতেই পাচ্ছি আমরা। আপনি মোট কয় বিঘা লাগাইছিলেন? আমি ভাইয়া মোট 8 বিঘা তরমুজ করছি। ও, এমনি আপনি কি করেন? এমনি কি কৃষিকাজই করেন নাকি না, অন্য আমি কিছু করেন? এখন স্টুডেন্ট আপাতত। আচ্ছা আচ্ছা, কোথায় পড়াশোনা করছেন? আমি আছি গভর্নমেন্ট পিসি কলেজ, অনার্স 3য় বর্ষ। আমরা যে আস্তে আস্তে শুনলাম যে এবছর প্রচুর মানুষ তরমুজ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আসলে কি কারণে যদি একটু ডিটেইল বলতেন তো সুবিধা হতো। হ্যাঁ, এবার মূলত তরমুজটা সাইজও তেমন বড় না, যা আছে মোটামুটি এইটাই। আর ব্যাপারীর খুবই সংকট, মানে এখনো মাঠে ব্যাপারী আসে নাই। আর আমার এই ক্ষেতটা দেখতেই পাচ্ছেন যে ফল যা আছে, আর এই নিয়ে আমরা খুবই হতাশাগ্রস্ত। তরমুজ করে আপনারা কি ভাবছেন, কি লাভ হবে নাকি লসের মুখ দেখতে হবে? এখন কিছুই বলতে পারছি না। আর আকাশের তো পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, খুবই খারাপ অবস্থা। এখন আর 2টা দিন বৃষ্টির সম্ভাবনা যদি কিনা কেটে যায়, তবে বলা দেখা যাক তারপরে কি বলা যায়। ভাই, এবছর শুনছি যে আপনাদের এখানে নাকি বাম্পার ফলন হয়েছে তরমুজের, তো আপনারা কি এতে খুশি নাকি? ভাইয়া, বাম্পার ফলন ঠিকই হয়েছে, কিন্তু আমাদের যে ইচ্ছা ছিল যে আমরা একটা ভালো অ্যামাউন্টে বিক্রি করতে পারবো, কিন্তু সেটা আর হচ্ছে বলে মনে হচ্ছে না। কারণ আমাদের আশেপাশে কিছু জায়গায় তরমুজ না করলেও আমাদের দূরের যেসব জেলাগুলো আছে, যেমন ভোলা, বরগুনা, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, নোয়াখালী, এইসব লাইনে এত পরিমাণে তরমুজের ফলন, যে কারণে আমাদের তরমুজটা ওইভাবে ব্যাপারী এখনও মাঠে দেখতে পাই নাই। আর যদি কিনা আসে, তবে সেটা কবে, এখনও সেই বিষয়ে আমরা খুবই মানে আশানুরূপ কিছু পাচ্ছি না আপাতত। আরেকটা কথা শুনতে পাচ্ছি, এখানে নাকি আপনাদের এখানে পানির নাকি অনেক স্বল্পতা রয়েছে, তো সে বিষয়ে আপনি কি বলবেন? জি ভাই, এখানে খাল বা নদীগুলো আছে, সেগুলো ময়লা বা বিভিন্ন রকমের দ্রব্যাদি ফেলানোর ফলে খালগুলো খুবই মানে জল ব্যবস্থাপনা খুবই খারাপ। সেজন্য আমাদের খুব দ্রুত যদি প্রশাসন এই ব্যবস্থাটাকে মানে নিজেদের আওতাভুক্ত করতো, তবে আমাদের হয়তো বা এই জলের যে দুর্ভোগ, প্রতি বছর টাকা দিয়েও জল পাওয়া যায় না, সেটা অনেকটাই আমাদের মুক্তি পেতাম আশা করি। মানে আপনি বলতে চাচ্ছেন এই খালটা পুনর্খনন করতে হবে, তাই তো? জি ভাইয়া, খালের অবস্থা তো খুবই করুণ। আপনি যদি জি ভাইয়া, পোকার কথা তো বলা খুবই মানে আমাদের জন্য খুবই দুঃখজনক। কারণ হচ্ছে আপনি দেখতেই পাবেন আমার সামনে যে জায়গাটুকু আছে, সেখানে দেখেন পোকায় একটা স্টক একটা পোকা, নতুন এই পোকাটা আমাদের মানে খুব মানে জায়গা প্রতি বিঘায় অন্তত প্রতিদিন 10 থেকে 15টা গাছ মারা যাচ্ছে। আর সেই সাথে গুড়ি পোকা, লেদা পোকাটা ওই যে সময় তরমুজ আসে ওই সময় খুবই খারাপ একটা অবস্থা সৃষ্টি করে। আর গুড়ি পোকার কথা তো বলাই যায় না, ওটা আপনার কারেন্ট পোকা সৃষ্টি করে, যেটা পরবর্তীতে গাছ একদম ধ্বংসই করে ফেলে। সো এই অবস্থা আমাদের এখন। আর কৃষকদের দুর্ভোগের কথা শেষ নেই, এমনটাই চলছে আমাদের আজকের এখন বর্তমান অবস্থা।
আপনাদের এলাকায় যোগাযোগ ব্যবস্থা কেমন? সব মিলিয়ে আপনার কি বলতে চাচ্ছেন এই ভাই, বিষয়ে? আপনি যদি একটু ক্যামেরায় ওইদিকে দেখান, তবে আমাদের একদম পুরো একদম প্রত্যন্ত গ্রাম, আর পাশেই আছে সুন্দরবন। এখানে আমাদের এই জায়গাটা খুবই খারাপ অবস্থা, কারণ এখানে মাটির রাস্তা, একটু বর্ষা হলেই পানি বেঁধে যায়, আর রাস্তাটা আছে সেটাও ইটের সোলিং করা। সো যদি কিনা একটা ট্রাক বা কোনো কিছু যায়, তবে চারপাশ দিয়ে ডেবে একেবারে খুবই খারাপ অবস্থা। আমাদের এখানে প্রশাসনের ওইভাবে দেখি না কখনো যে বা কোনো এমপি বা ওইভাবে কখনোই এইটার আওতায় আনা হয়নি আপাতত। এটাই আমাদের খুবই আমাদের দুর্ভোগের শেষ নেই। আর সরকার এই বিষয়টাকে যদি একটু সচেতনভাবে নিত, তাহলে হয়তো বা আমাদের যে এখন কোনো ব্যাপারই নাই, কোনো যে মানে গাড়ি ঢোকার কোনো লাইন নেই। দেখতেই পাচ্ছেন আমার সামনে এত ক্ষেত, আর এই পাশে রাস্তায় যদি এখন বৃষ্টি হয়েছে, এখন কিন্তু পানি বেঁধে আছে। সো আসার কোনো পর্যায় নেই যে গাড়িটা আসবে এখানে এসে একটা মাল নিয়ে আমি বাইরে যাব, তারও কোনো উপায় নাই। মানে সব মিলিয়ে যোগাযোগ ব্যবস্থা খুবই অপ্রতুল। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থার জন্যই আমরা বেশি মানে প্রতি বছর ঠকে যাই। যেটা মনে করে ন্যায্য মূল্য থাকে, যদি কোনো কোথাও 1,20,000 টাকা বিক্রি হয়, আমরা সেটা বিক্রি করি 60,000 টাকা। মানে বুঝতে পারছেন যে কী রকম। আর একটা জমিতে অন্তত 35 থেকে 40,000 টাকা খরচ, সেক্ষেত্রে আমাদের হাতে কিছুই থাকে না বলা যায়। মানে আপনারা ন্যায্য মূল্য সবসময় পান না, তাই তো? হ্যাঁ, ন্যায্য মূল্যের খুবই অভাব, আর গাড়ি ঢোকানোর কোনো পথ তেমন একটা নেই। যদিও কিনা খুব রোদ্দুর হলে একটু কষ্ট করে, আর রাস্তার উপর দিয়ে যদি আপনি দেখান, তবে অনেক দেখবেন যে জল দেওয়ার যে মেশিনগুলো রাখা আছে, ছোট রাস্তা, সেক্ষেত্রে আসারও খুবই কষ্ট। তো আপনি যেসব সমস্যার কথা আমাদেরকে জানালেন, হ্যাঁ ভাই, এগুলা যদি আপনি যথাযথ কর্তৃপক্ষ সেক্ষেত্রে অবশ্যই ভালো হবে। আমার যেহেতু আমার একদম মাঠের পাশে কিন্তু রাস্তা, আর সবার জন্য ভালো হবে একটা পথ যেখান থেকে গাড়ি নামার, বা আমাদের এখন শুধু বলে না, যখন বর্ষাকাল হয় তখন মানুষের যখন কাজবাজ করে, তখন কিন্তু আসার ক্ষেত্রে কিন্তু খুবই মাটি, মানে যারা বৃদ্ধ আছে বা মহিলা আছে তাদের খুবই কষ্ট হয়। প্লাস আপনি দেখতে পাবেন ওই পাশ থেকে কিন্তু আমাদের একটা বড় রাস্তা আছে, ওই পাশে যদি কারো অসুস্থ বা কিছু হয়, তাকে কিন্তু এখান থেকে সরাসরি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার মতো কোনো একটা উপায় নাই, যেহেতু মাটি রাস্তা, বর্ষাকালে খুবই পানি এবং খুবই কাদা কর্দমাক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের খুবই দুর্ভোগের পড়তে হয়। এইটা আমাদের মূলত খুবই একটা মানে আশঙ্কাজনক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সারা বছর কাটাই। বিশেষ করে এই যে সামনে যে বর্ষা ঋতুটা আসছে, এটার সময় খুবই আমাদের দুঃখজনক এবং খুবই আশঙ্কাজনকভাবে আমরা জীবনটা কাটাই। আচ্ছা, আপনাদের এখান থেকে সুন্দরবনের দূরত্ব কতটা? ভাই, আমরা একদম সুন্দরবনের একদম কাছে, কারণ আমরা জানেন যে কৈলাসগঞ্জ ইউনিয়ন মানেই সুন্দরবন। সো বাংলাদেশে খুলনা বিভাগের খুলনা 1 আসনের আমরা একদম শেষ যে মানে একটা উপজেলা দাকোপ, সেই দাকোপের কৈলাসগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। এখান থেকে আপনি যদি ক্যামেরা একটু দেখানোর চেষ্টা করেন, তবে ক্যামেরা দেখা যাচ্ছে ওই যে এখান থেকে জাস্ট 1 থেকে 2 কিলোমিটার হয়তো না, দেখা যাচ্ছে না, আর একটু দূরে আছে, হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না। এটা হয়তো একবারে কাছে, তাই তো? হ্যাঁ, দেখা যাচ্ছে, তবে হয়তো বা ক্যাপচার করা সম্ভব না, কারণ 1 থেকে 2 কিলোমিটার। সেক্ষেত্রে মাঝে আরও 2 থেকে 3টা বিল পাড়ি দিয়ে আপনাকে ওইটা আর কি দেখতে হবে। সো এইটা ঝামেলা একটা। এখানের এই তরমুজ ক্ষেতগুলো পাহারা দেওয়ার জন্য এখানকার প্রতিটি ক্ষেত মালিক এরকম ছোট ছোট বাসা তৈরি করে থাকেন, যারা গরমের সময় বা একটু বৃষ্টি হলে এই বাসার ভিতরে অবস্থান করেন। শুধু এইটা না, দেখুন চারি সাইডে প্রচুর এরকম ছোট ছোট খড় এবং কাঠ দিয়ে সুন্দর সুন্দর বাসা তৈরি করা আছে, যে বাসার ভিতরে কৃষকরা অবস্থান করেন বেশি গরম বা বেশি রৌদ্রের সময়। তেমন একটি বাসার কাছে আমি এসেছি, দেখা যাক এই বাসার ভিতরে কি কি আছে। অবশ্য একটু আগে বৃষ্টি হয়ে গিয়েছে, যার জন্য এখানে কোনো মানুষ দেখতে পাচ্ছি না বা ক্ষেত মালিককে দেখতে পাচ্ছি না। সিম্পলভাবে এই বাসাগুলোর ভিতরে সাধারণত এই বসার জন্য একটা বিছানা বা স্বাভাবিকভাবে খড়কুটা বিছানো থাকে, এছাড়া এই বাসার ভিতরে তেমন কিছুই থাকে না। আমি প্রতিটি বাসা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। দর্শক, কথা বলতে বলতে চলে এসেছি আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এস ট্রাভেল মোডের সাথে থাকবেন। আমাদের সুন্দরবন ভ্রমণের পরবর্তী পর্বগুলো অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে, তাই অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন সব সময় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।